সব সুন্দরী সুন্দর না, কিছু সৌন্দর্যের মধ্যেও অসুন্দর লুকিয়ে থাকে। ঠিক তেমনই আজকে যে স্টোরিটা বলতে চাচ্ছি, হেমলতার তিনটি মেয়ে, পদ্মজা, পূর্ণা, প্রেমা। কথায় আছে সুন্দরী মেয়েদের জীবন রহস্যে ঘেরা, ঠিক তেমনটাই। প্রচণ্ড সুন্দরী হওয়াতে খুব সহজেই চোখে পড়ে যায় চিত্রনায়ক লিখন সার। এক দেখাতেই পদ্মজার প্রেমে হাবুডুবু খায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কথা ছিল পদ্মজার জন্য অপেক্ষা করবে লিখন শাহ ম্যাট্রিক পরীক্ষা অবধি, কিন্তু এর মাঝেই বাধে এক বিপত্তি। আর বিপত্তি এমন এক রূপ নেয় যেটা তার জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। পদ্মজার বাবা মা যখন শহরের বাইরে, ঠিক তখনই পদ্মজা একা বাড়িতে ছিল। ঠিক সেই মুহূর্তে আমির হাওলাদার নামে এক আগন্তুক তার বাড়িতে আসে। তা নিয়ে হঠাৎ করে শুরু হয় এক কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারি থেকে আজকে এই পর্ব পর্যন্ত সাথে আছি আমি ফাতেমা জোহরা। আপনি শুনছেন গল্প অডিও বুক বাই ফাতেমা। শুনছেন আমি পদ্মজা রোম্যান্টিক থ্রিলার উপন্যাস, লিখেছেন ইলমা বেহরোজ। সো আজকে শুরু করছি পর্ব 17। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন ঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পরেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী 5 জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না শুধু হেমলতা, মোষের ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদোলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওরে মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তার মন তিক্ত হয়ে আছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আইয়েই পড়ছি। হেমলতা কিছুটি বললেন না, নিরুত্তরেই বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে, ঘুম। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে দাঁড়ান। অলন্দুপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বার কয়েক নিঃশ্বাস নেন জোরে জোরে। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল, আমার মেয়েগুলো কেমন আছে? রিনা চুল শক্ত করে ধরে রেখেছে। পদ্মজার সারা শরীর এজন্য ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা আকুতি করেও ছাড়াতে পারছে না। পূর্ণা, প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ মরে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল।
পূর্ণা এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়ে এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বে একটা শক্ত হাত পাজামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা! পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজার আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে বাপমা তুলে। কে বলে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টিতে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতেই সে ছুটে এক জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে, হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা, আপা! পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে 2 ফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নদীরে বান সৈদ। পূর্ণার কথাটা কানে আসতেই সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা, ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইল। রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিস করে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল, চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সৈয়দ পূর্ণাকে টেনে নিতে আসলে পদ্মজা এক দুঃসাহসিক কাজ করে বসল। সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি দিয়ে বসল। সৈয়দ মাগো বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত 3 জন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। 2-3 জন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো। ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভনভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন, বেশ ভয় পান। সে কেশে গলা পরিষ্কার করে 2 হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এটা কি করতাছ? থামো কইতাছি, সবাই সইরে আসো, থামো। সবকিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। 2 হাত বুকের উপরে। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, জানে আনতেকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর 2 জন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েকে চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন।
ইচ্ছে হচ্ছে দূরে কোথাও এক ছুটে পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে। জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরা আর বাড়িত গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িত যাই। হেমলতা মিনমিনে গলায় বললেন, তাই হবে। দুইজন বাড়ির দিকে হেঁটে উঠল রাস্তার দিকে। তখন পাশ কেটে এক মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝতেন, না না, হ্যাঁ আইব কেমনে, আর আইলেও যাইব কেন। আর তিনি এ নিয়ে মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু করছে, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে। মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন। তিনি প্রশ্ন করেন, তুমি দৌড়াইতেছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করেন, মেয়েটা কে? হেমলতার প্রশ্ন কারো কানে গেল না। কোথা থেকে এক আলো এসে পড়ল পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্ত মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপানো আর্তনাদ করে বললেন, পদ্মজা রে। পদ্মজার বুক ধড়াস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল দুই হাত ভর দিয়ে উঠার চেষ্টা করল, পারল না। ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকল, আম্মা আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত বোরখা খুলে নিজের পদ্মজাকে ঢাকেন, বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণা যেন কলিজার ভেতর থেকে বেরিয়ে আসছে। তার সোনার কন্যার এ কী রূপ, কে করলো? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা আম্মা। হেমলতা পদ্মজাকে আরও জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির, বুক হাঁপুড়ের মতো উঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন, এখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া আপনি এখানে কেন? কি হইছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ বের হচ্ছে না। মোর্শেদ বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন। মিনমিনে গলায় বলেন, আমি সেরিডারে মারতে কই নাই। জলিল, সঈদ আর মঞ্জুর স্যারায় নিজের ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বইলাই মাইয়াডা বাচ্চা আছে, আর এমন নদীদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দেখার দায়িত্ব, আপনার না। জলিল, সঈদ আর মঞ্জুর ছেলেকে তো দেখতে পাচ্ছি না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতার সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে।
রাত গাঢ় অন্ধকার। হেমলতা কিছুতে হিসাব মেলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু এইরকম কি করে হলো? তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করেন। কামরুলের মুখ থেকে শোনা তিনটি নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে: সঈদ, জলিল আর মঞ্জুর ছেলে। মজিদ সবাইয়ের উদ্দেশ্যে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতে চলে আসবেন। আর এই বাড়ি পাহাড়ে থাকবে মদন আর আলী। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে। সো আজকে এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাবেন, কিন্তু সাউন্ড পলিউশনের জন্য অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। পরের পর্বে কী ঘটতে যাচ্ছে যদি প্রেডিক্ট করতে পারে